রাতের বৃষ্টিতে আবার বেড়েছে ফেনী নোয়াখালীর নদ নদীর পানি। প্লাবিত 11 জেলায় দুর্গতদের হাহাকার, মৃত্যু বেড়ে 18। খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের 16 গেট। টিএসসি যেন ত্রাণের বন্দর। শনিবার রাতভর গণত্রাণ সংগ্রহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বন্যা কবলিত এলাকায় যাচ্ছে ট্রাক, প্রায় 3.5 কোটি টাকার অনুদান সংগ্রহ। 37 দিন পর আজ থেকে চলছে মেট্রো রেল। স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড়, দ্রুত চালু হওয়ায় সন্তুষ্টি। সংস্কারের জন্য আপাতত বন্ধ কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন। বাসে যাতায়াত করেছি, আমাদের বাসায় দেখা গিয়েছে আমরা রাত 9টা 10টা বাসায় পৌঁছেছি। নর্মালভাবে দুটি স্টেশনকে বাদ দিয়ে চালু করা সম্ভব হয়েছে। অনেক অনেক ধন্যবাদ কর্তৃপক্ষকে। রেল ও মহাসড়কে যোগাযোগ বন্ধ থাকায় বিপর্যয়ের মুখে আমদানি রপ্তানি। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা সচল থাকলেও সরবরাহে ধীরগতি। কন্টেইনার জটের শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। ফেনীর পর এবার বন্যার পানি বাড়তে শুরু করেছে নোয়াখালীর দিকেও। শনিবার সকাল থেকেই ফেনীর দাগনভূঞা সহ সেনবাগের দিকে বেড়েছে পানি। কোনো কোনো জায়গায় পানি গলা সমান উচ্চতায় উঠায় বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে গেছেন দুর্গত এলাকার বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় এখানেও আজ সকালে যে পরিমাণ পানি দেখা গিয়েছিল, এখন তার চেয়ে পানির পরিমাণ কিছুটা বেশি। গতকালকে নোয়াখালী যে অঞ্চলগুলোতে পানির পরিমাণ কম ছিল, আজ সকাল থেকে হঠাৎ করে সেই অঞ্চলগুলোতে পানি বাড়তে থাকে। এমনকি অনেক অঞ্চলে গত রাতের থেকেই পানি ঢুকতে শুরু করেছে বলে অভিযোগ করেন নোয়াখালী এলাকার অনেকেই। এমনকি এই নোয়াখালীর পানি লক্ষ্মীপুরের দিকেও ছড়িয়ে গিয়েছে বলে লক্ষ্মীপুর থেকে জানিয়েছেন ভুক্তভোগী অনেক ব্যক্তি। তারা আশঙ্কা করছেন তাদেরকে দ্রুত আশ্রয় কেন্দ্রে না নিয়ে গেলে বা এখনই যদি তারা আশ্রয় কেন্দ্রে যেতে না পারেন তাহলে বন্যায় দুর্গত হিসাবে আটকা পড়বেন তারাও। এ অবস্থায় দ্রুত সেখানকার দিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তারা। আজ সন্ধ্যার পর অর্থাৎ কিছু সময় আগে থেকে আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছে এবং মানুষ আশঙ্কা করছে যদি বৃষ্টি আগের মতোই তীব্র হয় বা বর্ষণ যদি অতি বর্ষণ হয় সেক্ষেত্রে কিন্তু বানভাসী মানুষের যে কষ্ট তা আরো অনেক বেশি বেড়ে যাবে। যদি আরো বৃষ্টির পরিমাণ বাড়ে সেক্ষেত্রে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে বা যারা এখনো পর্যন্ত দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য চেষ্টা করছেন তারা যাতে দ্রুত সেই জায়গাগুলোতে ত্রাণ পৌঁছায় এবং সেখান থেকে দুর্গত মানুষগুলোকে উদ্ধার করে আনার ব্যবস্থা করে। ফেনী থেকে দাগনভূঞা হয়ে নোয়াখালীর দিকে এমনকি লক্ষ্মীপুর সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তার এই জায়গাটিতে পানির পরিমাণ বেড়েছে। এমতাবস্থায় ইতিপূর্বে প্লাবিত হওয়া বেশ কিছু জায়গা নতুন করে আর পানি না বাড়লেও যে সকল জায়গা এর আগে অতটুকু বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত ছিল না সে সকল জায়গায় নতুন করে পানি জমতে শুরু করেছে। নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির খবর জানাতে নোয়াখালীর বেগমগঞ্জে আছেন সহকর্মী আতাউর কাউসার ও মৌলভীবাজারে আছেন আমিনুল ইসলাম। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। যেমনটি আমার প্রতিবেদনে বলেছিলাম যে ফেনী থেকে যে পানিগুলো পশ্চিম দিকে যাচ্ছিল সেটি ক্রমে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের দিকে আসছে এবং যার প্রেক্ষিতে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে নোয়াখালী বেগমগঞ্জের পরে কেন্দুরবাগ বা এ ধরনের আশপাশের যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু বেশ পানিতে প্লাবিত হয়েছে। আমি এই মুহূর্তে একটি বাসার সামনে আছি, এখানে বন্যা দুর্গত একটি পরিবারের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তারা অত্যন্ত করুণ সময় পার করছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি তাদের ভবনের যে বিল্ডিং, তাদের যে ঘর, সেই ঘরের ভেতরে প্রবেশ করেছে এবং কোনোভাবে বাচ্চা কাচ্চা নিয়ে অসুস্থ বৃদ্ধ মাকে নিয়ে ওনারা এখানে আছেন এবং বলছেন যে ওনারা এখনো পর্যন্ত তেমন উল্লেখযোগ্য পরিমাণে কোনো ত্রাণ পাননি। এবং একটি বিষয় জানিয়ে রাখি, এটি লক্ষ্মীপুর নোয়াখালী যে মূল সড়ক সেই মূল সড়কের পাশেই একটি বাসা, যে বাসা এখানেই যদি এ পরিমাণ পানি হয়
এর যত দক্ষিণে যাওয়া যাচ্ছে বা এর যত দক্ষিণে যাওয়া যায় তত দূরে পানির পরিমাণ আরো অনেক বেশি, এমনটি আমাদের মানুষজন জানিয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের ভেতরে আসলে কিভাবে পানি ঢুকেছে এবং তারা যতটুকু সম্ভব তাদের যে সকল আসবাবপত্র আছে সেগুলো উঁচুতে ওঠানোর চেষ্টা করেছেন এবং তারা আমাদের জানিয়েছেন যদি এর চেয়ে যদি বেশি পানি বেড়ে যায়, আল্লাহ নাও করুক, সেক্ষেত্রে তারা হয়তো এখানে ওনাদের স্থানীয় ভাষায় যে টং বলে, টঙের উপরে উঠে শেষ রক্ষার চেষ্টা করবেন নিজেদেরকে। কারণ তারা বলছেন যে এখানে আশপাশের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলো ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং আসলে তাদের সেই সুযোগও বা নেই এবং সেই উপায়ও নেই আশ্রয় কেন্দ্রে যাওয়ার। তাই তারা পানি কমার জন্যই অপেক্ষা করবেন, এখানেই তারা থাকবেন শেষ পর্যন্ত, এমনটি তারা বলছেন। এবং বলছেন যে সেক্ষেত্রে তাদের একটি অন্যতম যে সমস্যা, যেহেতু তাদের রান্নার কোনো সুযোগ নেই, কারণ তাদের যে চুলোগুলো ছিল সেগুলো অলরেডি পানির তলে তলিয়ে গেছে। তারা আহ্বান জানিয়েছেন যারা ত্রাণ দেন বা তাদেরকে যেন ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হয় এবং এখানে অসুস্থ রোগী আছে, ছোট শিশুরা আছে যারাও অসুস্থ, কাজেই তাদের ওষুধ দরকার এবং খাওয়ার সুপেয় পানি এবং অন্যান্য যে সকল শুকনো খাবার সে খাবারগুলো তাদের দরকার। তারা বলছেন যে আজ দুদিন ধরে ভালোভাবে তারা তেমন কিছু খেতেই পারেননি। তো একটি যেটি বলছিলাম যে রাস্তার পাশেই এই অবস্থা, তাহলে যত ভেতরে যাওয়া হবে তত কিন্তু পরিস্থিতি আরো অনেক বেশি ভয়াবহ, এমনটি আমাদের জানিয়েছেন এখানকার যে সকল স্থানীয় মানুষ আছেন তারা। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের দ্বারা ভেতরে গিয়ে আসলে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগের চিত্রটি তুলে ধরা এবং একই সাথে আমরা বলবো যে যারা ত্রাণ দিচ্ছেন, যেহেতু এখন চারদিকে পানি, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান বা একেবারে কোথাও গলা পর্যন্তই পানি উঠে গেছে, হয়তো এরপরে আরো বেশি পানি যদি কোথাও থাকে সেখানে হেঁটে গিয়ে ত্রাণ দেওয়ার কোনো সুযোগ নেই। কাজেই গতকালকেও আমি বলেছি, আজকেও বলেছি যে এই মুহূর্তে এইসব এলাকায় সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার সেটি হচ্ছে নৌকা। কারণ নৌকার মাধ্যমেই আসলে প্রত্যন্ত যে অঞ্চলগুলো আছে বা যে জায়গাগুলোতে কোনোভাবেই গলা সমান পানির কারণে হেঁটে যাওয়ার সুযোগ নেই, সেখানে গিয়ে মানুষকে ত্রাণ সেক্ষেত্রে দেওয়ার সম্ভব হবে। তো এ কারণেই মানুষজন বলছেন যে যদি নৌকা নিয়ে আসে এবং ত্রাণ দেওয়ার ব্যবস্থা করে তাহলে হয়তো এই যাত্রায় তারা পানি কমা পর্যন্ত কোনোভাবে রক্ষা পেতে পারেন। তবে যদি এক্ষেত্রে আরেকটি জিনিস বলে রাখি যে পানি যদি আরো কোনো কারণে বেড়ে যায় তখন কিন্তু এদেরকে কোনোভাবে রেস্কিউ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো সেক্ষেত্রেও নৌকার অত্যন্ত প্রয়োজন হয়ে যাবে, যে কারণেই সকলে বলছেন যে এই মুহূর্তে শুকনো খাবার, পানি এসব কিছু এবং ওষুধের পাশাপাশি নৌকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো গত পরশু থেকে আমি ফেনী, নোয়াখালী বেশ কিছু এলাকায় বন্যা দুর্গতদের অবস্থা পর্যবেক্ষণ করেছি এবং প্রতিবেদনের মাধ্যমে তা দর্শকদের জানানোর চেষ্টা করেছি। গতকালকেও আমরা দেখেছিলাম যে নোয়াখালীর বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে এবং এমনভাবেই প্লাবিত হয়েছে এক রাতের মধ্যে পানি অনেক দূর উচ্চতায় উঠে গিয়েছিল। অনেকে যারা আশা করছিলেন যে হয়তো আর পানি উঠবে না, এই আশায় তারা তাদের বাসায় ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে এক কাপড়ে বা হাতের কাছে যা পেয়েছে তা নিয়ে তারা বাধ্য হয়েছেন বের হয়ে শুকনো জায়গায় যেতে। এবং এই যে বিষয়টি বলছি এটি কিন্তু শুধুমাত্র নোয়াখালী বা ফেনী বা লক্ষ্মীপুরের এলাকার ঘটনা না। আপনারা জানেন যে 11টি জেলায় বাংলাদেশে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে একটি আছে সিলেটের মৌলভীবাজারে আমাদের সহকর্মীরা সংবাদ সংগ্রহ করছেন, তাদের কাছে আমরা যাব সেখানকার কি বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে। তার আগে বলি যে এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জের পাশে যে কেন্দুরবাগ থেকে এখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য আমার কাছে। দিন ধরে মৌলভীবাজারের যে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ সেটি যত সময় যাচ্ছে ক্রমশ সেটি কমে আসছে। গতকালও যেখানে পানি ছিল সেখান থেকে আস্তে আস্তে এই পানিগুলো নেমে যাচ্ছে এবং পানি নেমার সাথে সাথে কিন্তু যে ক্ষতর চিহ্ন সেগুলো কিন্তু ভেসে উঠছে। বিভিন্ন জায়গাতে মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে যারা খামারিরা ছিলেন তাদের অনেক জায়গা থেকে তাদের মৎস্য চাষের খামার ভেসে গিয়েছে। পাশাপাশি অনেকের লোকালয়ে পানি ছিল, সেই পানিগুলো নামলেও ঘরগুলোকে নতুন করে মেরামত করা এখন নতুন চ্যালেঞ্জ। এবং আপনারা জানেন যে এলাকাতে বন্যা হয় সেই এলাকাতে যে ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতি কাটিয়ে উঠতে প্রশাসনের পক্ষ থেকে যে কমিটিগুলো হয়ে থাকে এখন সেই কমিটিগুলো গঠনের পালা এবং প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী এবং কোস্টগার্ড সদস্যরা যারা রয়েছেন তারা
এই যে উদ্ধার তৎপরতা ছিল এতদিনের উদ্ধার তৎপরতার পর আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন তাদেরকে এখন খাবার সরবরাহ থেকে শুরু করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, পাশাপাশি এই যে রোগবালাই ছড়িয়ে পড়ার যে প্রবণতা থাকে বন্যায়, সেই রোগবালাই যাতে ছড়িয়ে না পড়ে, সংক্রমণ যাতে না হয়, সেজন্য মেডিকেল টিমের তৎপরতা এগুলো আসলে এখন মৌলভীবাজারে কার্যক্রমের অংশ হিসেবে চলছে। তবে পাশাপাশি সাধারণ মানুষ যেটি মনে করেন, সাধারণ মানুষের কথাই আমরা গেল কয়েকদিন ধরে তুলে ধরছিলাম। সাধারণ মানুষ মনে করেন যে এই যে খাবার বিতরণের তৎপরতা সেটি একটি দিক নির্দেশনামূলক এবং সব এলাকাতে যাতে সমানভাবে বন্টন হয় সেই দিকগুলোকে গুরুত্ব দিয়ে দেখা হোক এবং যারা এখানে দূর দূরান্ত থেকে ত্রাণবাহী গাড়িগুলো নিয়ে আসছেন, যারা ত্রাণ বিতরণ করতে এসেছেন এবং এখনো যারা আসছেন, তাদেরকে যাতে মৌলভীবাজারের প্রত্যন্ত গ্রামগুলোতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, প্রশাসনের পক্ষ থেকে যেন এই গাইডলাইনটুকু দেওয়া হয়। এটি আসলে সাধারণ মানুষের কথা। অনেক এলাকাতে ত্রাণ বিতরণ হচ্ছে, কিন্তু একই এলাকাতে বারবার ত্রাণ বিতরণের কথা উঠে আসছে। সবগুলো গ্রামে যদি দিক নির্দেশনামূলক ব্যবস্থা থাকে, প্রশাসনের পক্ষ থেকে যদি ভাগ করে দেওয়া থাকে, তাহলে এই বন্যা কবলিত এলাকার মানুষের যে দুর্ভোগ সেটি আস্তে আস্তে কমে আসবে। এবং এই মুহূর্তে যেহেতু ঘুরে দাঁড়ানোর পালা, অনেকের বাড়িঘর মেরামতের প্রয়োজন পড়বে, সেই জায়গাতে প্রশাসনের সহযোগিতা এবং তাদের হস্তক্ষেপ কামনা করেন মৌলভীবাজার মানুষ। এই ছিল আসলে মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালী এবং মৌলভীবাজারে। দেশের বিভিন্ন জেলার বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কর্মসূচি অব্যাহত রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার নগদ অর্থ সংগ্রহ হয় প্রায় 2.5 কোটি টাকা। রাত 8টার পর টিএসসিতে স্থান সংকুলান না হওয়ায় ত্রাণ সামগ্রী রাখা হয় কেন্দ্রীয় মাঠের পাশে শারীরিক শিক্ষা কেন্দ্রে। সন্ধ্যা গড়িয়ে রাত, তাতে কি? দেশের সংকট মুহূর্তে কেউ যেন আর ঘরে বসে থাকতে পারেননি। রাতের আধারেও ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন অনেকেই, আর সঙ্গে সঙ্গে তা নামানোর কাজে লেগে পড়ছেন শিক্ষার্থীরা। সাধারণ মানুষের সাড়া পেয়ে শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের পাশে এক সংবাদ সম্মেলনে নতুন করে গণরান্না কর্মসূচির কথা জানালেন সমন্বয়ক আবু বাকের মজুমদার। শুকনো খাবারের সংকট মাথায় রেখে স্থানীয় প্রশাসনের সহায়তায় রান্না করে খাবার পাঠানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি। সঙ্গে বন্যা দুর্গত এলাকায় 10 থেকে 12 জন ডাক্তার পাঠিয়ে স্বাস্থ্যসেবা দেওয়ার কথাও ভাবছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যেসব জেলা বন্যা কবলিত সেখানে আমরা মেডিকেল টিম বসাবো, মেডিকেল বুথ বসাবো। আমরা আগামীকালকে অন্তত 4 লাখ মানুষের যাতে খাবার রান্না করতে পারি, সেজন্য আমরা জেলা প্রশাসক সহ সকল ইউনিয়নের সাথে আমরা মিটিং করছি। যেসব স্পট আসলে রান্না করার স্বাভাবিক পরিস্থিতি আছে, সেই সব স্পট আমরা রান্না করার চেষ্টা করব এবং করে আমাদের যেসব ভলেন্টিয়ার আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তাদের মাধ্যমে উপজেলা ইউনিয়নের সাথে সমন্বয় করে আমরা যেসব এলাকায় এখনো খাবার পৌঁছায়নি, সেসব এলাকায় দুপুর এবং রাতের খাবার করে আমরা পাঠানোর চেষ্টা করব। এদিকে শুধু শনিবারই ত্রাণ সহায়তা সংগ্রহ হয়েছে প্রায় 2.5 কোটি টাকা। এমনটা উল্লেখ করে গেল বুধবার থেকে প্রায় 4 কোটি টাকা সংগ্রহের কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইতিমধ্যে বন্যার্ত এলাকায় 50-এর বেশি ট্রাকে ত্রাণ সামগ্রী পৌঁছেছে বলেও জানান তারা। কমপক্ষে 1000 থেকে 1200 আমরা খাবার এবং পানীয় এবং অন্যান্য আমরা ট্রাকে কাপড় আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো এরকম 50টি ট্রাক আমরা প্রথমত ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এগুলোতে আমরা ডিরেক্টলি ট্রাক পাঠিয়েছি এবং খাগড়াছড়িতেও আশা করছি কালকে থেকে একটি বড় ত্রাণ কার্যক্রম চালু হবে। অনুমান যেটা বলে যে আজকে যত ক্যাশ টিএসসিতে উঠেছে এটা 2.5 কোটির আশেপাশে যেতে পারে। এখনো পর্যন্ত যতটুকু গোনা হয়েছে সেই ক্যাশ টাকাটা হচ্ছে 1,86,48,000 টাকা। আর গতকাল এবং আজকে মিলিয়ে অনলাইন ব্যাংকিং এসেছে 49,50,000 টাকা। এদিকে দিনভর সাধারণ মানুষ যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তা নিয়ে ছুটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটেছেন সব বয়সী মানুষ। এমনকি শখের জমানো ব্যাগ নিয়েও আসতে দেখা যায় শিশুদের। শিশুদের জন্য অনেক শুকনো খাবার এবং আরও শুকনো খাবার এবং বস্ত্র এনেছি। আমি এখানে 3000 টাকা ও একটা মাটির ব্যাংক জমা দিয়েছি। আমি ছোটবেলা থেকে কয়েন জমানোর খুব শখ ছিল, কিন্তু যখন দেখি বাংলাদেশের মানুষের অবস্থা আমার খুশি হয়েছি যে এগুলা আমি এখানে জমা দিতে পেরেছি। শিক্ষার্থীদের লক্ষ্য এখন সমানভাবে ত্রাণ সহায়তা বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেয়া। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।
বন্যার্তদের জন্য চতুর্থ দিনের মতো ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। টানা চতুর্থ দিনের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। এই মুহূর্তে আছি টিএসসিতে সকাল 10টা থেকে শুরু হয়েছে এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম এবং টিএসসিতে আমরা গতকাল থেকে যেটি জানিয়েছি, টিএসসিতে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে এই ত্রাণ কার্যক্রম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যেই শারীরিক শিক্ষা কেন্দ্র আছে সেখানে সংগ্রহ করা হচ্ছে। এখানে শুধুমাত্র আজকে গতকালকের মতো নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। 10টা থেকে সেই কার্যক্রম শুরু করেছে এখানকার যে স্বেচ্ছাসেবকরা আছেন তারা, এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা নগদ অর্থ দিতে আসছেন তারা এখানে আসছেন এবং তারা তাদের সেই নগদ অর্থগুলো ত্রাণ সেবা কেন্দ্র যে আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণের সাথে যোগ করছে এবং স্বেচ্ছাসেবকরাও এখনও ধীরে ধীরে আসছে এবং অন্যান্য পণ্য এবং অন্যান্য যে ত্রাণ সামগ্রী এখানে আসছে তাদেরকে বলা হচ্ছে তারা যাতে শারীরিক শিক্ষা কেন্দ্রে গিয়ে সেখানে তাদের যেই ত্রাণ সামগ্রীগুলো আছে সেগুলো দেয়া হয়। এবং আমরা এখন দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এখানে আসছেন যাদেরকে শারীরিক শিক্ষা কেন্দ্রে পাঠানো হচ্ছে এবং এখানে আমরা দেখতে বাহিরেও যে স্তূপ অর্থাৎ ত্রাণের যে স্তূপ বাইরেও চলে এসেছে, এগুলো এখন যেই বন্যা কবলিত এলাকায় আছে সেই সব এলাকায় নেয়ার আসলে ব্যবস্থা করা হচ্ছে। এবং এখানে গতকাল রাতে আমরা জানি ঢাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে সেগুলোকে কালো ও প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে, সেক্ষেত্রে তাদেরকে ফায়ার সার্ভিস সহযোগিতা করেছে। আমরা সকালে কয়েকজন সমন্বয়কের সাথে কথা বলেছিলাম, সমন্বয়করা যেটি জানিয়েছেন তারা এখন যে ত্রাণগুলো যেটা কয়েকদিন ধরে দুর্গম অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তারা স্থানীয় জেলা উপজেলা প্রশাসকের সাথে সমন্বয় করে ত্রাণগুলো সেই দুর্গম অঞ্চলে পৌঁছানোর চেষ্টা করছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম টিএসসিতে। সময় সংবাদ আরও থাকছে। মাঠ পর্যায়ে রিপোর্ট ছাড়াই মিথ্যা আশ্বাসে আমদানি করা নারিকেল চারা বিক্রি করা হয় 500 টাকা দরে। ফলন না হওয়ায় কয়েকশো কোটি টাকার লোকসান, ক্ষতিগ্রস্ত জাতীয় উৎপাদন। এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার থেকে যাত্রী সেবা দেওয়া শুরু করল মেট্রো রেল। সকাল থেকে সূচি অনুযায়ী প্রতিটি ট্রেন যথাসময়ে যাত্রী নিয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। প্রথম ট্রেনটি সকাল 7টা 10 মিনিটে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে মতিঝিল থেকে ট্রেনটি ছাড়ে সকাল 7টা 30 মিনিটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল 5টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর মেট্রো রেল চালু হওয়ায় খুশি যাত্রীরাও। এদিকে সচিবালয় মেট্রো স্টেশন পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। এই সময় যত দ্রুত সম্ভব কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন চালু করা হবে বলে জানান তিনি। মেট্রো চালু হতে মানুষের একটু কষ্টটা লাঘব হলো আর বাসে যাতায়াত করেছি, আমাদের বাসায় দেখা গিয়েছে আমরা রাত 9টা 10টা বাসায় পৌঁছেছি এই 2-1 মাসের মধ্যে। তো এখন আজকে আমরা ফার্স্ট আবার চালু হলো আমাদের মেট্রো রেল, খুবই ভালো লাগছে। নর্মালভাবে 2টি স্টেশনকে বাদ দিয়ে চালু করা সম্ভব হয়েছে, তো অনেক অনেক ধন্যবাদ কর্তৃপক্ষকে। জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করব, কারণ এখানে কিছু ইম্পোর্টের বিষয় আছে, তো এইটা আমরা যথাসম্ভব তাড়াতাড়ি খুলে দেবো, কিন্তু নির্দিষ্ট ডেট এখন আমরা দিতে পারবো না। না এর কোনো বছর 1 বছর সময় লাগবে না, কোনো বছর আমরা এটা সংক্ষিপ্ত সময় চালু করব। মেট্রো রেল চালুর আরও খবর জানাতে শেওড়াপাড়া স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি, সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 38 দিন পর আজকে থেকে আবার সচল হলো মেট্রো রেলের চাকা। এই সচল হওয়ার মধ্য দিয়ে উচ্ছ্বসিত যাত্রীরা তারা বলছেন এই 1 মাসেরও অধিক সময় ধরে তারা যানজটে নাকাল ছিলেন, তাদের কর্মজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছিল। সেই কর্মজীবনে যেমন একদিকে চাঞ্চল্যতা ফিরবে, তেমনি গতি আসবে নাগরিক জীবনেও, অর্থাৎ থমকে যাওয়া জীবন আবার সময়ের প্রয়োজনে ছুটে চলবে এবং মানুষ তার গন্তব্যে অল্প সময়ে যেতে পারবে। একদিকে এটি যেমন যানজট কমবে, অন্য
অন্যদিকে একই সঙ্গে অর্থনীতির চাকাও সচল হবে। 38 দিন পর মেট্রো রেলের চাকা ঘুরবে। রোববার এমন ঘোষণায় উচ্ছ্বসিত সাধারণ মানুষ। তারা কর্মক্ষেত্রে যেখানে ছুটে যাবার কথা সকালবেলায় তারা নিজ নিজ স্টেশনে এসে দীর্ঘ লাইন দিয়েছিলেন স্বপ্নের মেট্রো রেলে চড়ে পাড়ি দেওয়ার, এবং সেই চাকা সচল হওয়ায় যাত্রীদের মধ্যে চোখে মুখে আমরা উচ্ছ্বাস দেখেছি। তারা বলছেন এতদিন যেই ক্ষতি বা যেই ধরনের সমস্যার মুখে তারা পড়েছেন, নতুন করে তা কাটিয়ে উঠে এক নতুন বাংলাদেশের দিকে তারা যাত্রা করবেন। তারা আর অসম্প্রীতির বাংলাদেশ চান না, তারা মানবিক একটি বাংলাদেশ চান। সবাইকে সহযোগিতা করে একে অপরের সহযোগী হয়ে হাতে হাত ধরে তারা হিংসা বিদ্বেষ ভুলে একটি সম্প্রীতির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ গড়তে সবাই ভূমিকা রাখতে চান। এই 38 দিন পরে যেহেতু সচল হলো মেট্রো রেলের চাকা, তারা বলছেন যাতে আর কোনোভাবেই এই মেট্রো রেল আর কখনো বন্ধ না হয়। এতে ভোগান্তি এবং ওতে অর্থনৈতিক ক্ষতি ছাড়াও মানুষের কর্মজীবনে কিন্তু একটি দুর্বিষহ যন্ত্রণা তারা বলছেন যে যানজটের নাকাল হতে হয়। আমরা জানিয়ে রাখি সকাল 9:30টার কিছু পরে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রক সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি এসেছিলেন আগারগাঁও মেট্রো স্টেশনে। তিনি সেখানে যা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং উপদেষ্টা সেই আগারগাঁও রেল স্টেশন মেট্রো স্টেশন থেকে তিনি ট্রেনে চড়ে সচিবালয় স্টেশন পর্যন্ত গিয়েছেন। এই সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে দুটো স্টেশন বন্ধ রয়েছে, কাজীপাড়া এবং মিরপুর 10, এই স্টেশন দুটি অতি দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং তিনি বলছেন যে এই দুটো এই মেট্রো স্টেশনের নিরাপত্তা দেওয়ার জন্য তারা নতুন করে নিরাপত্তা প্রক্রিয়া তারা তৈরি করছেন, নিরাপত্তা বিধান তারা তৈরি করছেন, যাতে আর কখনো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে। এই ছিল আমার কাছে মেট্রো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে গুলি করে হত্যার একাধিক মামলায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আরও 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া আসম ফিরোজ 7, দীপুমণিকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ছাত্র জনতাকে গুলি করে হত্যা মামলায় 10 দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে শনিবার আদালতে হাজির করে পুলিশ। একই মামলায় সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকেও 8 দিনের রিমান্ড শেষে আনা হয় আদালতে। জিজ্ঞাসাবাদে ছাত্র হত্যাকাণ্ডে ইন্ধনদাতা হিসেবে এই 3 আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় তাদেরকে একই মামলায় আবারও 10 দিন করে রিমান্ড চাইলে আদালত 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া লালবাগ থানার অপর একটি হত্যা মামলায় এই 3 জনের 10 দিন করে রিমান্ড চাইলে আদালত 5 দিন মঞ্জুর করেন। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আরও বলেন যে তিনি প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন এবং আসামিদের ইন্ধন এবং ষড়যন্ত্রে যে পুলিশ গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে তারও প্রাথমিক তিনি তথ্য প্রমাণ পেয়েছেন। এছাড়া 4 দিনের রিমান্ড শেষে সাবেক মন্ত্রী দীপুমণিকে আদালতে তুলে বাড্ডা থানার সুমন হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চাইলে আদালত 4 দিন মঞ্জুর করেন। কোমলমতি শিশুকে তার ধর্ম থেকে বিচ্ছিন্ন করার জন্য যে একটি অপপ্রয়াস সৃষ্টি করেছে দীপুমণি, 19/7/24 তারিখে বাড্ডা ফুজি টাওয়ারের পাশে ভিকটিম সুমন শিকদার পুলিশের গুলিতে নিহত হয় এবং তার পিতা বাদী হয়ে মামলা করে। এই মামলার 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসামি আসাদুজ্জামান কামাল এবং এই আসামি দীপুমণি। ছাত্র হত্যাকাণ্ডের ইন্ধনদাতা হিসেবে সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে ভাটারা থানার হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চাইলে আদালত 7 দিন মঞ্জুর করেন। 16/7 তারিখেও সে এলাকা গিয়ে আন্দোলনরত ছাত্র জনতার উপরে সেই আক্রমণ করে। তাদেরকে এই আক্রমণ করার ফলে এলাকার মানুষের রোষানলে পড়ে সে পালিয়ে ঢাকা চলে আসে এবং সেই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য সরকারের উচ্চ মহলের সঙ্গে তারও ষড়যন্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়। আসামি পক্ষে জামিন চেয়ে শুনানি করলে তা নাকচ করেন আদালত। আসামা ফিরোজ সাহেব গত 6 বছরে সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে ছিলেন না, সে শুধু সংসদ সদস্য ছিলেন এবং এই মামলার ঘটনার সময় সে এবারকার হাসপাতালে অসুস্থ ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ছাত্র জনতা হত্যাকাণ্ডের পেছনে আর কারা জড়িত ছিল তা জানতেই রিমান্ডে নেওয়া প্রয়োজন আসামিদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
ভবিষ্যতে ভারত যদি বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজ করে তবে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করা হবে, প্রয়োজনে আশ্রয় নেওয়া হবে আন্তর্জাতিক আইনের, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল শনিবার দুপুরে মৌলভীবাজারের রাজনগরে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শেষে তিনি একথা বলেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের যে সময় প্রয়োজন তা দেয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারকে উল্লেখ করে জামায়াতের আমির আরও বলেন, চলমান পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোই মূল উদ্দেশ্য জামায়াতের ইসলামীর। আন্তর্জাতিক অপরাধ দমন আদালতে গণহত্যার বিচার করা হবে বলেও জানান শফিকুর রহমান। ভারতকে এবারকার মতো আমরা সর্বশেষ বলে দিব যে ভবিষ্যতে তারা এটা করবে না। আমরা ধরে নিচ্ছি যে তারা এটা ইন্টেনশনালি করে নাই। যদি তারা ইন্টেনশনালি করে থাকে অথবা আনইনটেনশনালি করে থাকে, ভবিষ্যতে আর এটা করা ঠিক হবে না, চলবে না। যদি তারা আমাদের এই অনুরোধ না মানে তাহলে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক কিছু নিয়মকানুন আছে, আমরা তার আশ্রয় নিব ইনশাল্লাহ। এই মুহূর্তে আমাদের রাজনীতি নির্বাচনের না, এখন আমাদের রাজনীতি হচ্ছে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। আশা করি যে এর ভিতরেই সঙ্গত একটা সময়ের ভিতরে তারা সব কিছুকে গুছে একটা সুষ্ঠু ক্রেডিবল নির্বাচন জনগণকে উপহার দিয়ে তারা চলে যাবে। গণহত্যাকারীদের বিরুদ্ধে আমরা বিচার চাইবো কিনা, আমাদের আন্তর্জাতিক আদালতে যাওয়া লাগবে না। উনারা যে আন্তর্জাতিক আদালত দেশে সৃষ্টি করেছেন, এখানেই উনাদের বিচার হবে ইনশাল্লাহ। মেহেরপুরের মুজিবনগরে সোনাপুর সীমান্ত দিয়ে 10 জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশব্যাক হয়ে আসা কয়েকজন জানান, বিভিন্ন সময়ে তারা ভারতে যায়, পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে অবস্থানের দায়ে তারা গ্রেফতার হয়। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর জেল থেকে মুক্তি পেলে বিএসএফ সদস্যরা শুক্রবার রাতে মুজিবনগরে সোনাপুর সীমান্তের কাছে নিয়ে আসে। ভোরের দিকে সীমান্তে কাটা তারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তাদের বাড়ি ঢাকা, নোয়াখালী ও নরসিংদী সহ বিভিন্ন জেলায়। এদের মধ্যে 4 জন নারী এবং 6 জন পুরুষ। ওখানে বসতে হবে। দেখছেন সময় সংবাদ। খুলে দেয়া হলো রাঙামাটির কাপ্তাই হ্রদের সবগুলো গেট। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাপ্তাই বাঁধের 16টি গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে 24 আগস্ট রাত 10টার দিকে সিম্পলওয়ের গেট দিয়ে 6 ইঞ্চি উচ্চতা পরিমাণ গেট উঠিয়ে পানি ছেড়ে দেওয়ার কথা ছিল। বন্যার কারণে চট্টগ্রামের সাথে ঢাকা সহ সারা দেশের রেল এবং সড়ক যোগাযোগ বন্ধ থাকায় কিছুটা বিপর্যয়ের মুখে পড়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। প্রাকৃতিক দুর্যোগের মাঝেও চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা সচল থাকলেও ডেলিভারিতে ধীর গতির কারণে সৃষ্টি হয়েছে কন্টেইনার জটের শঙ্কা। তবে রেল চলাচল স্বাভাবিক হয়ে আসলে জট কেটে যাওয়ার আশা বন্দর কর্তৃপক্ষের। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানিকে সচল রাখতে গতিশীল রাখা হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। তবে সংশয় হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে, বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রাখতে হয়। জেটি কিংবা ইয়ার্ডে কন্টেনার সরানো স্বাভাবিক রয়েছে, কিছুটা ধীরগতি রয়েছে ডেলিভারি সিস্টেমে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বন্যার পানি উঠে যাওয়ায় যানবাহন চলছে ধীর গতিতে, তার প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রাম বন্দরেও। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এবং রেল কানেকশন বন্ধ, তো যে কারণে আবার এই ঢাকাগামী কন্টেইনার আবার বন্ধ আছে যাওয়া এবং ডেলিভারিও কিছুটা কমেছে। 53,000 টিউএস ধারণ ক্ষমতার এই চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 40,000-এর কম। তবে ধারণ ক্ষমতার 30% জায়গা খালি রাখতে হয় বিভিন্ন ট্রাক, লরি এবং ক্যানগুলো সচল রাখার জন্য। মাল ডেলিভারি যদি না যায় এবং বাইরের থেকে যদি এক্সপোর্ট না আসে, তো এক্সপোর্ট যেমন হ্যাম্পার হবে, ইম্পোর্টের তেমনি হ্যাম্পার হবে। সো এটা আবার আমরা যে কনজেশন থেকে উত্তরণ দিকে যাচ্ছিলাম, হয়তোবা কিছুটা আবার হতে পারে। বন্যার কারণে রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রামের রেল যোগাযোগ। তার প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা কমলাপুর আইসিডিগামী কন্টেনার পাঠাতেও। বন্দরের অভ্যন্তরে আমাদের কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেটা বরাবরই হচ্ছে এবং ডেলিভারিও হচ্ছে। তবে ঢাকাগামী কন্টেনার যেতে পারছে না, এটাই একটা অসুবিধা। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে।
আর তাই দেশের অর্থনীতিকে সচল রাখতে গতিশীল রাখতে হয় বন্দর। তবে বন্দর কর্মকর্তারা বলছেন এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কিংবা জাহাজ জটের কোনো সংখ্যা নেই। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরবকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। মেসেজিং অ্যাপে অপরাধমূলক কার্যকলাপে বাধাহীনভাবে চলতে দেয়ায় দায়ে গ্রেফতার করা হয় তাকে। এই ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে ফ্রান্সের রুশ দূতাবাস। 2018 সালে টেলিগ্রাম নিষিদ্ধ করে রুশ সরকার, কিন্তু 2021 সালে তা প্রত্যাহার করে নেওয়া হয়। অ্যাপটি তথ্য ভাণ্ডার রুশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হলে 2014 সালে রাশিয়া ছাড়েন দুরব। এরপর দুবাই থেকেই পরিচালিত হয় এটি। 2013 সালে প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যমটির ব্যবহারকারীর সংখ্যা 2025 সালের মধ্যে 100 কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। দেখছেন সময় সংবাদ। সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করার কোনো লিগ্যাল নোটিশ এখনও পায়নি বিসিবি। তবে স্পর্শকাতর বিষয় আর টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না বোর্ড, বরং দ্বিতীয় টেস্টের আগে হাতে সময় থাকায় সিদ্ধান্ত নিতে চায় ভেবেচিন্তে, জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। চলতি সপ্তাহে বোর্ডের ফাঁকা হওয়া বিভাগগুলোর দায়িত্ব বন্টন করার ইঙ্গিত দিয়েছেন তিনি। বিসিবিতে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, রুদ্ধতার বৈঠক যেন শেষ হয় না। আলোচ্য বিষয়বস্তু না জানা গেলেও মূল এজেন্ডা যে সাকিব আল হাসান তা সহজেই অনুমেয়। সন্ধ্যা 6:30 নাগাদ বোর্ড সভাপতি যখন বের হলেন তখন গণমাধ্যম কর্মী তো বটেই, উপস্থিত সবার চোখে মুখে ক্লান্তির ছাপ। হত্যা মামলায় নাম আসায় জাতীয় দল থেকে সাকিবকে বাদ দিয়ে তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে বিসিবির দাবি এখনো তা হাতে পায়নি তারা। সঙ্গে টেস্ট চলমান থাকায় সিদ্ধান্ত নিতে চায় সময় নিয়ে। লিগ্যাল নোটিশ আমরা পাইনি, আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন এফআইআর যখন হয় এটা তো মাত্র ফার্স্ট ইনফরমেশন। এখন এটার এগেইনস্টে কিন্তু এখনো কোনো মানে চার্জ গঠন হয়নি, মানে আমি যতটুকু জানি আর কি। সো ওর আগে একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা, আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা ম্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগ্যাল নোটিশটা। প্রথম টেস্ট স্কোয়াডে থাকা সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ কিংবা সুযোগ মিলবে তো দ্বিতীয় টেস্টে? জবাবে কিছুটা কৌশলী বিসিবি বস। এফআইআর এর পর একটা প্রসিজিয়ার আছে, এই প্রসিজিয়ারটা শুরু হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ 30 তারিখে। তার আগে আমাদের আছে এর মধ্যে কথা বলবো, আমরা স্পেস আছে মাঝখানে, এই ব্যাপারে আমরা চিন্তা করব, আমাদের বোর্ডের ডিরেক্টরের সাথে আলাপ করবো তা কী করা যায় এই ব্যাপারে। ক্রিকেট অপারেশনস টুর্নামেন্ট কমিটির প্রধানের পদগুলো এখন ফাঁকা। জানা গেছে রদবদল আসছে অন্য অনেক বিভাগেই, কিন্তু সেটা কবে? আমরা কাজ করছি। আপনি জানেন যে আজকে আমাদের প্রায় 8-9 জন ডিরেক্টর এসেছিলেন। আমরা চাচ্ছি শুধু বোর্ড মিটিং না, বোর্ড মিটিং ছাড়াও সবাইকে নিয়ে যাতে যে জিনিসগুলো আছে, আমাদের বার্নিং ইস্যুসগুলো আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনাটা করে আমরা খুব শীঘ্রই একটা চেষ্টা করব যে মানে অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা, তার সাথে ওয়ার্কিং কমিটির করার চিন্তা আমরা করছি। দেশের চলমান পরিস্থিতিতে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বিসিবি। বন্যার্তদের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 1 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি সেনাবাহিনীর মাধ্যমে খাদ্য সহায়তাও পাঠাচ্ছেন তারা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাতের বৃষ্টিতে আবার বেড়েছে ফেনী নোয়াখালীর নদ নদীর পানি। প্লাবিত 11 জেলায় দুর্গতদের হাহাকার, মৃত্যু বেড়ে 18। খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের 16 গেট। এবং 37 দিন পর ঢাকার বুকে ছুটে চলছে গতির মেট্রো রেল। দ্রুত চালু হওয়ায় যাত্রীদের সন্তোষ। সংস্কার করে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনও দ্রুত চালুর আশ্বাস উপদেষ্টার। বাসে যাতায়াত করেছি, আমাদের বাসায় দেখা গিয়েছে আমরা রাত 9টা 10টা বাসায় পৌঁছেছি। নর্মালভাবে 2টি স্টেশনকে বাদ দিয়ে চালু করা সম্ভব হয়েছে। অনেক অনেক ধন্যবাদ কর্তৃপক্ষকে। এই ছিল সময় সংবাদ, সঙ্গে থাকুন সময়ের।